লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। দুটো মিলিয়ে দিলাম, তাই তো? আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে, কেন এটা মিলিয়ে দিলাম? তার কারণ আজ সারাদিন ধরে 27শে আগস্ট নামটা, তারিখটা, প্রত্যেকটা জিনিস আজ যা যা ঘটেছে তা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে। আপনারা জানেন 1993 সালের সেই 21শে জুলাই, যাকে ঘিরে বারবার কথা তোলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন, কিন্তু তার আগে যখন তিনি কংগ্রেস নেত্রী ছিলেন তখন সেই সময় জ্যোতি বসুর এগেনস্টে যে লড়াই তিনি লড়েছিলেন তা এখনও পর্যন্ত সবার মুখে মুখে। আর ঠিক একই রকম গণ অভ্যুত্থান, তখন সেটা ঝান্ডার লড়াই হতে পারে, দলের লড়াই হতে পারে, কিন্তু এবারের লড়াই গণ অভ্যুত্থানের লড়াই। এমনটাই দেখা গিয়েছিল সকাল সকাল, কিন্তু তারপরে যে ছবিগুলো দেখা গিয়েছে তা কি সত্যি সত্যি ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ আছে? এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা পর্ব চলবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এক কথায় অঞ্জন, সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ একেবারে শুরুতেই অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, ছাত্র আন্দোলন ঘিরে রাজনীতি চললে রাজনীতিটা করছে কে? আমার দ্বিতীয় প্রশ্ন, আজ পুলিশের যা তৎপরতা, 14 তারিখ রাতে তারা কোথায় ছিলেন? আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখছি, সুপ্রিম কোর্টের নির্দেশকেও বুড়ো আঙুল দেখালো কি রাজ্য? আবার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন আপনাদের সামনে রাখছি, সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য জাতীয় পতাকা নিয়ে কথা তুললেন, তবে গণতন্ত্রের অধিকার আন্দোলন আর্টিকেল 93 কি ভুলে গেলেন? এই যাবতীয় বিষয় নিয়ে আগামী 1 ঘন্টায় আলোচনা পর্ব চলবে। আমার প্রশ্নবাণ চলতে থাকবে একের পর এক। জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায় এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর। কিন্তু তার আগে যে ছবিগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করব, সেই ছবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। একের পর এক আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একদিকে যখন ছাত্র আন্দোলন নিয়ে জমায়েত চলছে, ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে সমস্ত নবান্ন চত্বরের এদিক ওদিক সেদিক, পুলিশ ব্যারিকেড দিয়েছে। আর সেই ব্যারিকেডে কখনো মোবিল, কখনো বা ঝালাই, বিভিন্ন ব্যারিকেড ভেঙে লড়াই লড়ছিলেন তারা, ছাত্র আন্দোলনের লড়াই। আর ঠিক সেই জায়গাতে যখন একের পর এক অভ্যুত্থান ঘটছে, গণ অভ্যুত্থান ঘটছে, সেই সময় হঠাৎ করে পুলিশের লাঠিচার্জ, এমনটা অভিযোগ করছেন বিজেপি নেতৃত্বরা, সুকান্ত মজুমদার। আর ঠিক সেই জায়গাতে ছাত্ররা কি বলছে আর পুলিশই বা কি বলছে? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি সরাসরি বলছেন কিছু গুন্স, কিছু মব সেখানে প্রবেশ করেছিলেন সেই আন্দোলনের মধ্যে, এবং তারা সেটা আগে থেকেই জানতেন। তাদের ইনভেস্টিগেটিভ টিম এই বিষয়টিকে আগে থেকেই ডিনোট করতে পেরেছিলেন। গতকাল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যে বিষয়ের দিকে আলোকপাত করার চেষ্টা করেছিলেন, যে আজ 27শে আগস্ট যে আন্দোলন চলবে, সেই আন্দোলনের দিকে কাউকে না এগিয়ে আসতে। তার কারণ এই আন্দোলন আদত ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সবটাই রাজনৈতিকতার দিকে যাবে। সত্যিই কি তাই হলো? যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে এই রাজনীতি বকলমে করছে কে? তার কারণ আজকে আপনারা জানেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যপালকে চিঠি লেখা হয়েছে রাষ্ট্রপতি শাসনের জন্য। আমার প্রশ্ন, বাংলায় এমন কি ছবি ধরা পড়ছে দিনের পর দিন যে রাষ্ট্রপতি শাসনের কথা বারবার বিরোধী দলনেতা বলছেন? তার সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে, সত্যিই যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন পেতেই বা এত দেরি হচ্ছে কেন? এই যাবতীয় বিষয় নিয়ে জলঘোলা পরিস্থিতি। কিন্তু আজকের একটি ছবি আপনাদের সামনে রাখবো, দেখুন সেই ছবি। দেখুন, পুলিশ কার্যত অসহায় এবং এক ব্যক্তি হাতে রড নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আরেক জায়গার ছবি আপনাদেরকে রাখছি। এক প্রকার রাজপথে পুলিশকে ফেলে দিয়ে অসহায়ের মতো পুলিশ পড়ে রয়েছে, এবং কিছু গুন্স, আমি বলছি এরা কিছু গুন্স, তার কারণ এরা কখনো ছাত্র হতে পারে না। ছাত্র আন্দোলন কখনো এরকম অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে পারে না। শান্তপ্রিয় আন্দোলনের কথা বলছিলেন ছাত্র সমাজ, ছাত্রপ্রিয়, একেবারে শান্তপ্রিয় আন্দোলনের কথা বলছিলেন, কিন্তু এটা শান্তির ছবি, এ ছবি শান্তির হতে পারে না। এরা কারা? এরা কোথা থেকে এলেন? হঠাৎ করে হাতে রড নিয়ে এক পুলিশের মাথায় আঘাত। শুধু তাই নয়,
রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে পুলিশকে। কিন্তু যতটুকু জানা গিয়েছিল এই আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ হবে, নিরস্ত্র থাকবেন ছাত্রছাত্রীরা। এখনো পর্যন্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় যা বলেছেন, তিনি বলছেন 126 জন অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত, তার মধ্যে 103 জন পুরুষ এবং বাকি 23 জন মহিলা। প্রশ্ন উঠছে, যাদেরকে গ্রেপ্তার করা হলো তারা কি আদতেও ছাত্র? প্রশ্ন উঠছে, যারা এই ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করছিলেন নিজেদের, তারা কি আদতেও ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন? যদি থাকতেন তাহলে এই ছবি কেন? প্রশ্ন উঠছে, পুলিশকে মারলো কারা? এরা সত্যি ছাত্র, নাকি ছাত্রের আড়ালে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কোনো রাজনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক দল? তার কারণ ঠিক বিকেল 5টার পর থেকে সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায় দফায় দফায় প্রত্যেকে একসঙ্গে রাস্তায় নামলেন, রাজপথে নামলেন। তারা বলছেন, লালবাজারে যাদেরকে গ্রেপ্তার করে আটক করে রাখা হচ্ছে, রুদ্রনীল ঘোষ যিনি স্টেথোস্কোপের মতো কবিতা লেখেন, যিনি বকলমে সরাসরি যিনি নির্যাতিতা হচ্ছেন তার জন্য কবিতা লেখেন, কলম ধরেন, সেই ব্যক্তিও আজ রাজনীতির গন্ধ পাচ্ছিলেন, সেই ব্যক্তিও আজ রাজনীতিকরণ করবার চেষ্টা করছিলেন। আদতে রাজনীতি করার দরকার পড়ছে কেন? তিলোত্তমা কি রাজনীতির অংশ ছিল? জবাব চাই, জবাব চাই, জবাব দেবে সিবিআই। নানান রকম কর্মকাণ্ড ঘটলো, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো সিপিআইএম, কখনো কংগ্রেস, প্রত্যেকে এই রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন, তিলোত্তমা কোনো রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে ছিলেন না, তিলোত্তমার কোনো রং ছিল না, তিলোত্তমার একটি মাত্র রেজিগনেশন, সে মানুষ এবং একজন মহিলা যার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গণ অভ্যুত্থান ঘটেছিল, রাস্তায় রাত দখল কর্মসূচি শুরু হয়েছিল 14ই আগস্টের রাত, সেই রাত যেই রাত সমস্ত বেঙ্গলের ইতিহাসে সারা জীবন মনে থাকবে, সমস্ত মানুষ মনে থাকবে। বাবুঘাটের ছবিটা একবার দেখুন, সারাদিন দফায় দফায় কী কী ঘটলো একবার আপনাদের সামনে এক নজরে রাখার চেষ্টা করছি। বাবুঘাটে বাইকে আগুন ধরালো আন্দোলনকারীরা। প্রশ্ন উঠছে, এরা ছাত্র? ছাত্ররা পুলিশের বাইকে আগুন লাগিয়ে দিচ্ছে, বাবুঘাটে বাইকে আগুন ধরালো আন্দোলনকারীরা। এর সঙ্গে সঙ্গে পাশাপাশি আরও ছবি আপনাদের সামনে রাখছি, একটু দেখুন। আসবো প্যানেল ডিসকাশনে, অবশ্যই আসবো, কিন্তু তার আগে ছবিগুলো দেখা অত্যন্ত দরকারি। সারাদিন ধরে ঠিক কী ঘটলো? কণ্ঠরোধ হচ্ছে, কণ্ঠরোধ হবে, তার কারণ প্যানেলের থেকেও বড় বিষয় যেখানে এসে দাঁড়িয়েছে তা হলো এক ছাত্র আন্দোলন, যা 1993-এর পরে এইরকম কোনো আন্দোলন অন্তত ইতিপূর্বে মনে পড়ে না। যে আন্দোলন আজ ধরা পড়েছে ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়, তা অত্যন্ত দৃষ্টান্ত স্থাপন করছে। একের পর এক, কখনো বাবুঘাট, কখনো হাওড়া, কখনো সাঁতরাগাছি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ব্যারিকেড, চূড়ান্ত ব্যারিকেড, পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলো। আমার প্রশ্ন, দু জায়গাতে যদি সত্যিই ছাত্র আন্দোলন হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু ছাত্র আন্দোলনের নেপথ্যে কোনো আন্দোলন চলছে না তো, প্রথম। দ্বিতীয় প্রশ্ন, পুলিশি তৎপরতা এত তুঙ্গে, 6000 পুলিশ সেখানে অ্যাকোমোডেট করতে হলো, এবং তারপরে সেই পুলিশ 14 তারিখে রাতে তাহলে কী করছিলেন? প্রশ্ন উঠছে, প্রশ্ন অত্যন্ত স্বাভাবিকভাবে উঠছে। আমি ঠিক এই জায়গাতে আলোচনা পর্বে আসব এবং আলোচনা করতে করতেই আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদনও রাখবো, তাই নজর রাখতে হবে আপনাদের ট্রাইব টিভি বাংলার পর্দায়। কিন্তু তার আগে এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসা অত্যন্ত দরকারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন চৈতালি ঘোষ সাহা, তৃণমূল সমর্থক, জুড়ে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস সমর্থক, জুড়ে রয়েছেন সঞ্জিত ঘোষ, বিজেপি সমর্থক, জুড়ে রয়েছেন রিজু রেখো, সিপিআইএম সমর্থক, তার সঙ্গে সঙ্গে জুড়ে রয়েছেন সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় এক কথায় অঞ্চলের এই শোতে। আমি সরাসরি প্রথমেই প্রশ্ন রাখবো চৈতালিদির কাছে। চৈতালিদি, যে ছবিটা আজ দেখা দিয়েছে বাংলায়, এই ছবি, বিশেষ করে আমিও তো বাঙালি এবং বাংলাতেই থাকি, যে ছবিটা ধরা পড়েছে এই ছবির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজ যে ছবিটা ধরা পড়েছে, পুলিশি তৎপরতা ধরা পড়েছে, আচ্ছা 14ই আগস্টের রাতে এই পুলিশি তৎপরতা ছিল না কেন? তার কারণ কি শুধুমাত্র সেদিন সাধারণ মানুষের অভ্যুত্থান ছিল, সাধারণ মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটির
প্রশ্ন ছিল, আজকে প্রশ্নটা মুখ্যমন্ত্রীর সেফটির। অর্থাৎ তার মানে মুখ্যমন্ত্রী ইম্পর্টেন্ট আর সাধারণ মানুষ ইম্পর্টেন্ট নয়, যেখানে কিনা সাধারণ মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানানো হচ্ছে। চৈতালি দি, সবাইকে বলি শুভ জন্মাষ্টমী। হ্যাঁ, আমাদের দাবি একটাই, সেটা হলো যে দোষীদের উপযুক্ত শাস্তি চাই এবং দোষীদের ফাঁসি চাই। হ্যাঁ, সত্যি যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমাদের একটা চরম মর্মান্তিক দুঃখজনক যে ঘটনা, যেটা কখনোই কোনো সভ্য সমাজে কাম্য নয়। এটা হওয়া কখনোই আমরা মেনে নিতে মন থেকে অবশ্যই মেনে নিতে পারছি না। কিন্তু এই আপনি যেটা বলছেন যে 14 তারিখের রাত্রে কি ছিল না কি ছিল, সেই আলোচনা বা বিশ্লেষণগুলো অবশ্যই এখানে বসে আমার মনে হয় করতে আমারও একটা মেয়ে হিসেবে অবশ্যই ভালো লাগছে না। কারণ এরকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এরকম একটা বিষয় নিয়ে আমরা বলবো, সেটা কিন্তু কখনোই আমিও ভাবতে পারিনি আমাদেরকে এইভাবে বলতে হবে। কিন্তু দেখুন, যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে নিয়ে আমরা 14 তারিখ রাত্রে যেই তৎপরতা ছিল, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনার মনে হয় যে তৎপরতাটা আজ দেখা গিয়েছে? না, আমি বলছি না 14 তারিখ রাত্রের তৎপরতা বা আজকের তৎপরতা, আমি সেই জায়গায় আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি, আমাদের যখন এরকম একটা ঘটনা ঘটলো তখন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এটা নিয়ে কিন্তু তিনি প্রথম যে ইনভেস্টিগেশন দল পাঠালেন, একজন ধরা পড়লেন এবং সেই দিন রাত্রে 14 তারিখ রাত্রে যেখানে মানুষ নেমেছিল, রাস্তায় নেমেছিলেন, মানুষ গণতান্ত্রিকভাবে আন্দোলন করছিলেন, সেখানে তো পুলিশ পাঠিয়ে দিয়ে সেখানে তো কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু আজকে কোনো একটা দল নিজেদের 14 তারিখের রাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আরে সেই জায়গাটায় আজকে যেখানে সিএম ম্যাডাম আমাদের যিনি এই কার্যক্রমের সঙ্গে যিনি যুক্ত ছিলেন, যিনি ধর্ষণ করেছেন, যেখানে সেই সাসপেক্টকে ধরা হয়েছে কিন্তু আমাদের এই রাজ্য কলকাতা পুলিশ থেকেই কিন্তু ধরা হয়েছিল। কিন্তু তারপর সবাই যখন সিবিআই চাচ্ছিলেন, সিএম ম্যাডাম কিন্তু নিজেই বললেন ঠিক আছে সিবিআইয়ের কাছে হাইকোর্টে যখন মহামান্য হাইকোর্টের কাছে যখন কেস করা হলো তখন কিন্তু সিবিআইয়ের কাছে গেলেন, কেসটা সিবিআইয়ের কাছে গেলেন। তার আগে কিন্তু আমাদের সিএম ম্যাডাম বলছিলেন ভাই যে আমরা অবশ্যই আমাদেরকে সেই জায়গায় তদন্ত করার দায়িত্ব দেওয়া হোক। কিন্তু আজকে যখন রাজ্য পুলিশের আন্ডারে ছিল তখন কিন্তু একজনকে ধরা হয়েছিল, তারপর সিবিআইয়ের কাছে যাওয়ার পরে কিন্তু একজনকেও এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। তদন্ত প্রক্রিয়া কি হচ্ছে সেটা আমরা জানি না। সেই জায়গায় আমার মনে হয় জাস্টিস ফর আরজি কর, যে আজকে সিবিআই কি তদন্ত করছে নাকি আজকের যে ঘটনা, আজকে আপনি বললেন যে আজকে কেন পুলিশ তৎপর আছে, পুলিশ সবসময় তৎপর আছে, কিন্তু আজকে নবান্নে 14 তারিখে রাতে তৎপর ছিল না চৈতালি? না, চৈতালি আমি আবারও বলছি, যে জিনিসটা ঘটেছে 14 তারিখের রাতে, যে ঘটনা ঘটেছিল আপামর বাঙালি দেখেছে, না সমস্ত বাংলা দেখেছে এবং এখানে প্যানেলে বসে থাকা প্রত্যেকে প্যানেলিস্ট। আমি এটা একদম ধ্রুব সত্যি কথা যে সেদিন রাতে যে ঘটনাটি ঘটেছিল তা না চৈতালি দি, 14 তারিখের রাতে যে আমি অবশ্যই আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু 14 তারিখের রাতে পুলিশি তৎপরতা ছিল না। যদি থাকে তাহলে এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। 7,000 মবস, 6,000 মবস, আমি বলছি 10 জনও যদি মবস সেখানে প্রবেশ করে, পুলিশ জানতো না? পুলিশ যদি কার্যত গতকাল যখন এডিজি দক্ষিণবঙ্গ তার প্রেস কনফারেন্স করছেন তখন তিনি সরাসরি বলছেন যে সেখানে মবস প্রবেশ করতে পারে। তো পুরোটা রাজনীতি, না 14 তারিখ রাত্রে আরজি করে যেভাবে হামলা হলো, যেভাবে হসপিটাল ভাঙা হলো, কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট করা হলো, সেখানে আজকে আন্দোলনের মাঝখানে এই আন্দোলনটাকে সম্পূর্ণভাবে আজকে বাম রাম মিলে এটাকে সাধারণ মানুষের কাছ থেকে, যেটা সাধারণ মানুষের, আমার মনে হয় আজকে আমাদের আন্দোলন সাধারণ মানুষের আমাদের আন্দোলন ছিল যে যারা জাস্টিস ফর আরজি কর মানে যিনি দোষী আছে তার ফাঁসি চাই, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। আজকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এটা কখনোই চাইছে না, কিন্তু কেউ বা কাহারা যারা বামরাম এক হয়ে গিয়ে তারা শুধুমাত্র এখন সাধারণ মানুষের আড়ালে তাদেরকে সামনে ঢাল রেখে তাদের পিঠে বন্দুক রেখে নিয়ে আজকে রাজনীতি করে নিয়ে তারা ভাবছে যে এখানে আন্দোলনের মাঝখানে আজকে আমাদের সিএম ম্যাডামকে যদি পদত্যাগ দাবি করা যায়। কিন্তু আপনি যদি সাধারণ মানুষের কাছে যান তারা কিন্তু চাইছে ফাঁসি। আর আজকে বিজেপি ও সিপিএম তারা কিন্তু একসঙ্গে হয়ে গিয়ে আমাদের যে আন্দোলনের ছিল, আমরা সাধারণ মানুষ যে আন্দোলন করেছিলাম ফাঁসি চাই, সেই জায়গা থেকে আমাদের সরিয়ে নিয়ে কিন্তু আজকে আমাদের আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে সিএম ম্যাডামের পদত্যাগ চাই। কিন্তু সাধারণ মানুষ এটা চায় না, বাংলার মানুষ এটা চায় না, বাংলার মানুষ চায় জাস্টিস ফর আরজি কর। এই জায়গাতেই আমি বাকি প্যানেলিস্টদের কাছেও যাবো, কিন্তু তার আগে যে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখার কথা বলছিলাম সেই প্রতিবেদন আগে দেখাই, শোনাই
এবং তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও হাওড়ায় সব রাস্তায় চূড়ান্ত হাওড়া ব্রিজে উন্নত আন্দোলনকারীদের আটকাতে জল কামান ছোড়ে পুলিশ। হাওড়া ময়দানে আন্দোলনকারীদের ছোড়া ইটে মাথা ফাটা পুলিশের। লাগাতার আন্দোলনে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। হাওড়া ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ। দুপুর 12টা নবান্ন অভিযানের শুরুতেই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যান চলাচল বন্ধ করে দেওয়া হয় হাওড়া ব্রিজে। হেস্টিংস রোড বন্ধ। 12:30 নাগাদ হেস্টিংসে একদিকে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নবান্ন অভিযান রুখতে সব রকমের ব্যবস্থা করে পুলিশ। 100 জনেরও বেশি লোককে গ্রেপ্তার, দাবি শুভেন্দুর। 100 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়। 200-র বেশি গাড়ি আটকে রাখা হয়েছে। আজকের জন্যই শুধুমাত্র 4 থেকে 5 কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাঁতরাগাছিতে গ্যাস পাঠাচ্ছেন, বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। আমি হাওড়া যাচ্ছি, আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করবো। যেভাবে ব্যারিকেড করা হয়েছে, আপনি কি হাওড়া ঢুকতে পারবেন, নদী পেরোতে পারবেন? না, আমার রুট দেওয়া আছে, আমি বেলুড় রাস্তা দিয়ে যাব, আমি ল অ্যাভয়েড কিছু। আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে, তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে। গার্ডরা ঝালাই করে দেওয়া হচ্ছে, লোয়ার ভয়ঙ্কর করেছে। 4-5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন। বিনীত গোয়েল, রাজীব কুমার। ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা। দুপুরে 1টা নাগাদ বিভিন্ন জায়গা থেকে মিছিল এগোতে শুরু করে নবান্নের দিকে। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে দেয় আন্দোলনকারীরা। তুমুল অশান্তির ছবি দেখা যায় নবান্ন অভিযান ঘিরে। পুলিশও শুরু করে লাঠিচার্জ। হাওড়া ব্রিজে কাঁদানে গ্যাস। আন্দোলনকারীদের মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য হাওড়া ব্রিজে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সাঁতরাগাছিতে কাঁদানে গ্যাসের শেল। সাঁতরাগাছিতেও নবান্ন অভিযানের মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া শুরু করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথর এবং ইট। 1:30 নাগাদ পুলিশকে লক্ষ্য করে পাথর ইট ছোড়ে আন্দোলনকারীরা। জায়গায় জায়গায় সেই ছবি দেখা যায়। পাল্টা পুলিশও ফাটায় কাঁদানে গ্যাসের শেল, ব্যবহার করে জল কামান। হাওড়ার একাধিক জায়গায় কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে পুলিশকে। আন্দোলনকারীদের থামাতে কাঁদানে গ্যাস, জল কামান পুলিশের। নবান্ন অভিযান ঘিরে ধীরে ধীরে হাওড়া ব্রিজে তুলকালাম কাণ্ড তৈরি হয়। যদিও র্যাফ ও পুলিশ আগে থেকেই মোতায়েন করা ছিল সেখানে। হাওড়া ব্রিজের কাছে আন্দোলনকারীরা পৌঁছতেই তাদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ফাটালো পুলিশ। জল কামানও ব্যবহার করা হয়। ব্রিজ সংলগ্ন কয়েকটি এলাকায় লাঠিচার্জও করে পুলিশ। এজেসি বোস রোডে ধুন্ধুমার। একদিকে যখন নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়া ব্রিজ সাঁতরাগাছিতে, অন্যদিকে দুপুর 2টো নাগাদ এজেসি বোস রোডে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। মাথা ফাটল পুলিশের। হাওড়া ব্রিজে নবান্ন অভিযানের যখন আন্দোলনকারীদের ঠেকাতে জলকামান চালায় পুলিশ, তখনই হাওড়া ময়দানে আন্দোলনকারীদের ছোড়া ইটে মাথা ফাটল পুলিশের। পুলিশকে মাটিতে ফেলে মার আন্দোলনকারীদের। সময় যত গড়াতে থাকে ততই নবান্ন অভিযানের ভয়াবহ ছবি উঠে আসে। পুলিশকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে আন্দোলনকারীরা। ময়দান এলাকায় পুলিশকে তারা আন্দোলনকারীদের। 3টে নাগাদ হাওড়ার ময়দান এলাকায় নতুন করে তৈরি হয় উত্তেজনা। সেখানে প্রথমে পুলিশ তাড়া করে আন্দোলনকারীদের, পরে আন্দোলনকারীরা পাল্টা তেড়ে যায় পুলিশের দিকে, পুলিশকে লক্ষ্য করে ছুড়ে ইট।
হাওড়া ময়দানের কাছে ইটবৃষ্টি আন্দোলনকারীদের। জিটি রোডের ওপর বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। হাওড়া ময়দানে যতদূর দেখা যায় শুধুই পুলিশ। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় পুলিশের তরফে। এদিকে পুলিশের দিকে ক্রমাগত বোতল ইট ছুটতে শুরু করে আন্দোলনকারীরা। নবান্নের নর্থ গেটের সামনে আন্দোলনকারীরা। কয়েকজন আন্দোলনকারী নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসেন। জানা যায় তারা নবান্ন চত্বরেই থাকেন। আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে চিৎকার করতে শুরু করেন। বলতে থাকেন দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন তারা। এরপর পুলিশ এসে তাদের সকলকে সেখান থেকে সরিয়ে দেয়। পুলিশ ছিল মদ্যপ অবস্থায়, অভিযোগ সুকান্তর। ছাত্রদের ওপর লাঠিচার্জ করলেও কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। তারা জানতে পেরেছেন কিছু পুলিশ মদ্যপ অবস্থায় ছিল। জলে রাসায়নিক মিশিয়ে ছুড়েছে পুলিশ বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আগামীকাল রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক বিজেপির। বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক রাজ্য বিজেপির। পুলিশি লাঠিচার্জের অভিযোগে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত সাধারণ বন্ধ সফল করুন। এটা সমাজবিরোধীদের অভিযান, মন্তব্য কুণালের। অন্যদিকে আবার নবান্ন অভিযান ঘিরে অশান্তি নিয়ে সাংবাদিক বৈঠক করে একাধিক মন্তব্য করেন কুণাল ঘোষ। এটা নবান্ন অভিযান, এটা সমাজ বিরোধীদের অভিযান। নবান্ন অভিযান মানে কি? একটা প্রতীকী অভিযান। শান্তিপুর আমি একেবারে সরাসরি আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন সন্দীপা চক্রবর্তীও জুড়ে গেছে। সন্দীপা, আপনাকে স্বাগত। কংগ্রেস সমর্থক তিনি। আমাদের সঙ্গে আগে পরিচয় পর্ব সেরে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সঞ্জিত ঘোষ, বিজেপির সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন চৈতালি ঘোষ সাহা, তৃণমূল সমর্থক। জুড়ে রয়েছেন সুকান্ত ঘোষ, জুড়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সবার সঙ্গে পরিচয় পর্ব সারলাম, কিন্তু আমি এখন সরাসরি সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট হলো কি আজকে? আজকে সত্যিই হলো? ছাত্র আন্দোলনে সত্যি কি সেই সীমাবদ্ধতা ছিল আজ? কি মনে করছেন আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে? দেখো অঞ্জন, ছাত্র আন্দোলন তার রূপরেখার সঙ্গে আজকের যে ছাত্র আন্দোলন এর সঙ্গে এখন খুব অসুবিধা হয় যে ছাত্র আন্দোলনকে ঠিক কিভাবে তুমি সংজ্ঞাটা দেবে। এবার অনেকে বলছে যে এই ছাত্ররা তো সেই ছাত্র যারা এতদিন ধরে চাকরি পায়নি, তারাই আজকে রাস্তায় নেই। তারাও তো ছাত্র একাধারে, যেহেতু তারা চাকরি পায়। এবার এতগুলো ন্যারেটিভ, এবার বিষয়গুলো আমি এইভাবে কেন বলছি, কারণ অঞ্জন দেখো, এই ছাত্র আন্দোলন যেটা ডাক দেওয়া হয়েছিল এবং সেই কারণে যে আরজি করের যে আজকে কাদম্বনী, সে যে নির্যাতিতা, তার প্রতি যে অত্যাচার করা হয়েছে, তার বিরুদ্ধেই যে এত বড় আন্দোলনটা ডাক দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, সেটাতে আবাল বৃদ্ধা বনিতার আন্দোলন বললেই সবচেয়ে শ্রেয় ছিল। মানে ছাত্র আন্দোলন মুখে বলে এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে আমার যেটা মনে হয়, এই ধরনের না করে যদি আন্দোলনটা যে কোনো ভাবেই হোক না, যে কোনো অরাজনৈতিক মঞ্চ থেকেই হোক না, সেটা হওয়া উচিত ছিল। এবার প্রশ্ন, পুলিশের যে আজকে যে ভূমিকাটা আমরা দেখলাম, সেই ভূমিকাটা যদি 14ই আগস্টের রাত্রে আমরা দেখতে পেতাম, তাহলে হয়তো আর এই প্রশ্নটা আসতো। এত পুলিশ নিয়ে, এত কিছু নিয়ে, কিন্তু একটা ঘটনা তোমাকে মানতেই হবে যে এডিজি যে আইন শৃঙ্খলা রয়েছেন, নামটা এই মুহূর্তে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে তার কাছে এই ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এবার অনুমতিটা ছেড়ে দিল। এবার তারা আন্দোলনকারীদের ফোনও করেছিলেন, আন্দোলনকারীদের জিজ্ঞেস করেছিলেন যে যে 3 জন মূলত মুখ সামনে এসেছিল, যে আপনারা কতগুলো গাড়ি আসবে, কজন আসবেন, যাই হোক এগুলো করেছিল। এবার সেগুলোর কোনো কিন্তু তথ্য তারা পায়। এবার আরেকটা যৌথ যেটা আন্দোলন মঞ্চ বলা হয়, তারাও বলেছিল যে আন্দোলনে যোগ দেবে। এবার তাদেরকেও ফোন করেছিল। এবার অনেকগুলো প্রশ্ন, যে আমার প্রশ্ন যে উই ওয়ান্ট জাস্টিস, তার জন্য যদি মানে আজকে রাস্তায় যারা নেমেছে তারা যদি তার জন্য নামে, তাতে কিন্তু কোনো নৈতিকতার আমার মনে হয় কোনো জায়গায় পতন হয়েছে বলে আমি মনে করি। এটা হতেই পারে যে আজকে একজন বয়স্ককে দেখলাম, একজন বয়স্ক তিনি জল কামানের সামনে দাঁড়িয়ে অন্তত তো ছিলেন এই নির্যাতিতার জন্য। এটাই তো প্রয়োজন, আমার কোনো দল প্রয়োজন নেই।
এই আজকে বয়স্ক মানুষটা তো এই জল কামানের সামনে দাঁড়িয়ে একদম জাতীয় পতাকা হাতে ছিলেন। সে যেই হোক না কেন, সে ছাত্র না হোক, তাকে নিয়ে ট্রোল করা হোক, সে তো আজকে এই নির্যাতিতার জন্য দাঁড়িয়েছিলেন। আমরা কজন পেরেছি এরকম ভাবে অন্তত রাস্তায় নামতে? সুতরাং আমার মনে হয় কোথাও গিয়ে এইটা ছাত্র আন্দোলন না হলেও কোথাও একটা বার্তা নিশ্চিতভাবে যায়, বেশ, এটা বেশ। প্রশাসন বা সরকার। বেশ বেশ সুকান্ত বাবু, আমি একেবারে তিনজনের কাছে একেবারে অত্যন্ত সংকীর্ণ সময় রয়েছে আমাদের হাতে, 7:31 বেজে গিয়েছে। আপনার তিনজনের কাছে, সিপিআইএম, কংগ্রেস মুখপাত্র এবং বিজেপি সমর্থক, আপনাদের তিনজনের কাছেই আমার একটাই প্রশ্ন। আপনারা রাজনীতি করছেন? তৃণমূল কংগ্রেস বলছে আপনারা ছাত্র আন্দোলনের নামে রাজনীতি করছেন। আপনাদের তিনজনকেই বলছি, তিনজনের কাছেই সেম প্রশ্ন থাকবে। আমি প্রথম রিয়াকশন নেব বিজেপি সমর্থকের থেকে, বলুন। না, আমরা কোনো রাজনীতি করছি না। যেটা ঘটনা, আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে, দেখুন, এটা ছাত্র আন্দোলন এবং সেখানে আমরা দেখছি জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মাঠে নেমেছে, ময়দানে নেমেছে, রাস্তায় নেমেছে। কেন? তারা প্রতিবাদ করতে নেমেছে। এবং এই জায়গাতে যে পুলিশ যে সুকান্ত বাবু প্লিজ আনমিউট করুন, মিউট করুন প্লিজ। হ্যাঁ বলুন, বলুন সঞ্জিত বাবু বলুন। হ্যাঁ, তো বর্বরচিত যে আক্রমণ নেমে এসেছিল, সেই আক্রমণে সেই দিন কোথায় ছিল? 14 তারিখ। আর এই যে আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ঘটে যাওয়ার 5 দিন পর উনি মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছিলেন যে সিবিআই হোক। তো সেখানে হাইকোর্ট অর্ডার দেয়, হাইকোর্টের অর্ডারে সুপ্রিম কোর্ট হয়। তো সেই হাইকোর্ট অর্ডারে সিবিআই হয় এবং সিবিআই তদন্ত করছে। তো ওখানে যে টাইমটা নিয়েছিল কি, মানে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে লোপাট করে দেওয়ার জন্য, তাই কি এত রাত? তো 14 তারিখে যখন এই ঘটনা ঘটলো তখন এই পুলিশ কোথায় ছিল? মোহনবাগান ইস্ট বেঙ্গলের যখন ম্যাচ, তারা তো নিরস্ত, আজকেও তারা নিরস্ত। এত কাঁদানে গ্যাস, এত পুলিশ, এত লাঠি, এত মানে লাঠি চার্জ করতে কেন হচ্ছে? তো সঠিকভাবে যে তথ্যকে সরিয়ে দিবে, আজকে নির্যাতিতাকে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পাশে দাঁড়াতে চাইছে, তো সেখানে পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তাদের প্রতি আক্রমণ নামিয়ে আনছে, তো এটা যদি 14 তারিখ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই করা যায়, সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 তারিখ রাত্রে থেকে, যখন থেকে সাধারণ মানুষ আন্দোলন করতে চেয়েছে, পেরেছে। সময় একটাও কথা বলিনি আমি, তো আপনার সঙ্গে দ্রুত দ্রুত, না 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 প্লিজ সঞ্জিত বাবু দ্রুত। আপনি কেন এখন কথা বলছেন? একটু সঞ্জিত বাবু দ্রুত শেষ করুন, আমি সঞ্জিত ম্যাডামের কাছে যাব। মণিপুরে নেই যেটা। বেশ বেশ, সঞ্জিত সোনার বাবু মানসিকতাটা তৈরি করুন, বলার ইচ্ছা প্রকাশ করেছেন, সোনার মানসিকতাটা তৈরি করুন। সোনার মানসিকতা আছে, মিথ্যা কথা শোনা যায় না। না, কথা বলবেন না, আপনি বলেছেন, আমি সেই সময় কথা বলবো, ভদ্রতা দেখিয়েছি। আপনারা এটাকে যেভাবে রাজনীতি করছেন সেটা মনে হয় না। কেউ আসলে কারো কথা শোনা যাবে না। সঞ্জিত প্লিজ, আমি রিব্যাটেল করার সুযোগ দেব, সময় আসলে প্লিজ চৈতালি প্লিজ রিব্যাটেল করার সুযোগ দেব। সঞ্জিত বাবু দ্রুত শেষ করুন, সংক্ষেপে, ওয়ান লাইনার। তো সেখানে আজকে আমরা যেভাবে দেখতে পেরেছি, আজকে লালবাজারের সামনে ভারতীয় জনতা পার্টির আমাদের বড় বড় কার্যকর্তাদের সামনে সেখানে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ কেন? আজকে আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম বিধানসভা ভাঙচুর করতে তার নেতৃত্বে। তো মানুষ গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক নিয়মে আজকে ছাত্ররা পথে নেমেছে। ছাত্ররা যদি পথে, সেটা কি অন্যায়? সেই অন্যায়টা আমি লাস্ট এক লাইনে শেষ করব, এক লাইনে শেষ প্লিজ। তো এইখানে এই জায়গাটাতে এই দলদাস চটিচাটা পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবশ্যই করা উচিত, কারণ তিনি রাজ্যটাকে চালাতে পারছেন না। স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ, মুখ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসেবেও ব্যর্থ। বেশ বেশ বেশ, আমি না রিপেয়ার করার সুযোগ দেবো। আমি সন্ধি ম্যাডামের কাছে আসবো। ম্যাম, যে ছবিটা ধরা পড়ছে, আপনারা রাজনীতি করছেন নাকি এই স্লোগানটাই এখানে প্রেক্ষাপটে খাটবে? এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়ায় চটি, কি মনে করেন? সন্দীপদি আপনার সাউন্ড অন করুন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে নাগরিক হিসেবে আমি নিজেও একজন বাঙাল, আমি ইস্ট বেঙ্গলের সমর্থক। কিন্তু যেভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডানের সমর্থকদের যেভাবে পেটানো হলো, যেভাবে অপরাধীদের মতো প্রিজন ভ্যানে তোলা হলো, সেটা যদি পুলিশ, মাননীয় করিতকর্মা পুলিশ যদি একটু ওই আরজিকর কাণ্ডে দেখাতে পারতো, সেই কাজটা যদি করতে পারতো, তাহলে আজকে নিশ্চয়ই বিজেপি ডিভিডেন্ড পেত না আমাদের রাজ্যে, যে কাণ্ডটা আজকে হলো।
আমি দুটো জায়গায় একটু অবজেকশন জানাচ্ছি। এই মুহূর্তে চ্যানেলে প্রোগ্রাম চলাকালীন বিজেপির যিনি দাদা আছেন, তিনি এখানে প্যানেলে আরেকজন মহিলাকে দেখতে পাচ্ছি, উনি বললেন আপনি চুপ করুন, মানে ইউ আর নো ওয়ান, মানে আপনি 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 কেউ না মানুষ হিসেবে। আমি বলিনি এবার আমি বলিনি এবার আপনি না এবার আমি বলিনি এবার আপনি বলে এবার আমি বলিনি, আপনি বলেছেন শোনার মানসিকতা রাখুন। তো সেখানে বলছি যে এখানে আপনি কেউ না, কাউকে চুপ করার জন্য আপনি অনুরোধ জানাতে পারেন। এক, 2 নম্বর কথা হচ্ছে যে যিনি শিক্ষক মশাই, ওনার সাথে অনেক প্যানেল আমি করি, উনি বলেছেন যে সেই বৃদ্ধ বয়স্ক, আমি চাই আমাকে একটু সবার সাথে প্যানেলে রাখা হোক, আলাদা করে না রেখে। সেই বৃদ্ধ বয়স্ক যিনি ছিলেন, যিনি ভারতের পতাকা নিয়ে আজকে সেই আন্দোলনে গিয়ে সামিল হয়েছিলেন, তার সেই আন্দোলনকে সেই প্রতিবাদী সেই চরিত্রটাকে এবং তার এই বয়সের ভারে উনি নুব্জ হয়ে যাচ্ছেন, তারপরে যে প্রতিবাদটা জানাচ্ছেন সেটাকে আরো বেশি করে কুর্নিশ জানাতে পারতাম যদি না তিনি পুলিশকে তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিকৃতভাবে দেখাতেন, যদি না দেখাতেন যে চুড়ি পরে থাকুক। চুড়ি পরা, মনে রাখতে হবে মা দুর্গা কিন্তু চুড়িও পরেন, আবার আরেক হাতে ওনার ত্রিশূলও থাকে, খড়গও থাকে। সন্দীপদি, আমি শুধু এখানে একটু অ্যাড করতে চাইবো, জগদীশ চন্দ্র বসুনিয়া শুনে নিন প্লিজ, জগদীশ চন্দ্র বসুনিয়াও এই সেম কথা বলেছিলেন, চুরি পড়ার কথা, যে তারা চুরি পরে বসে নেই, যদি তৃণমূলের উপর আঘাত হয় তাহলে তারা চুরি পরে বসে নেই, তারা আক্রমণ করতে জানেন। আমি শুধু অ্যাড করলাম, জগদীশ চন্দ্র বসুনিয়া। আচ্ছা, জগদীশ চন্দ্র বসুনিয়া উনি কে? উনি তো এবার বিধায়ক, সাংসদ পদে দাঁড়িয়েছিলেন, সিতাইয়ের বিধায়ক। তাই নাকি? এই জন্যই ওনাকে চিনি না, এইসব মানসিকতার জন্য। আচ্ছা, হ্যাঁ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তো ঠিক যে গত 13 বছরে যে একটা অপ্রতিরোধ যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের রাজ্যে স্থান পেয়েছে, যে একটা ঘুঘুর বাসা বিভিন্ন দপ্তরে গজিয়ে উঠেছে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তরের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি। স্বাস্থ্য দপ্তর এবং আমাদের রাজ্যের পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। অবভিয়াসলি আমরা আজকের দিনেও মনে করি আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট পরিমাণে সক্রিয় এবং যথেষ্ট পরিমাণে ওনাদের কাছে যা ইন্টেলিজেন্স ইকুইপমেন্টস আছে, যা আছে ওনাদের কাছে, যে কোনো ক্রাইম ওনারা ক্র্যাক করতে পারদর্শী। কিন্তু ওই পায়ে যদি শেকল পরিয়ে রাখা হয় তাহলে ডেফিনেটলি করতে পারবে না। যদি মাথার উপর যদি সেই চাপটা থাকে যে না, এই যে একটা, আমরা বলবো এটা হয়তো একটা পরিকল্পিত খুন, কেননা সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপারটাকে হয়তো জেনে গেছিলেন সে নির্যাতিতা, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের যে মদত নেওয়া হয়েছে। আমরা একটা জিনিস মনে করি যে এই ধর্ষণ এটি একটি সামাজিক ব্যাধি, কিন্তু প্রশাসনের মদত নিয়ে যদি সেই ধর্ষণকে, সেই খুনকে, সেই অন্যায়কে যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা সেটাকে কোন ব্যাধি বলবো? আজকে তৃণমূল আমাদেরকে বলে দিক। বেশ, আমি রিজুর কাছে যাব। রিজুবাবু, আজ সুকান্ত মজুমদার সরাসরি প্রেস কনফারেন্স করে বললেন যে এক প্রকার এই ছাত্র আন্দোলনের কোনো দল নেই, কোনো সমর্থকের বিষয় নয়, কোনো ঝান্ডার ব্যাপার নয়। এসএফআই বা সিপিআইএম একটি নির্দিষ্ট জায়গায় রাজনীতিকরণের জন্য, সিপিআইএম তৃণমূলকে সমর্থন করার জন্য সেটিং তত্ত্বের কথা বললেন তিনি। আর ঠিক সেই জায়গাতে তিনি বললেন যে বিজেপি অলওয়েজ হেল্পলাইন নম্বর দ্বারা এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে যাবেন। কি বলবেন? দেখুন, প্রথমত সুকান্ত মজুমদারের থেকে বামপন্থীদের এই সার্টিফিকেট নেওয়ার দরকার নেই যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কিভাবে করতে হবে, এক। দ্বিতীয় কথা, এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, যে ঘটনা আরজিকর হাসপাতালে ঘটেছে আমরা সবাই জানি সেটা অত্যন্ত মর্মান্তিক, এবং তার বিরুদ্ধে এই ঘটনার পরবর্তীতে ন্যায় বিচারের দাবিতে গোটা বাংলা জুড়ে যে ঘটনা একেবারে 10 তারিখ থেকে শুরু করে আজকে অবধি চলছে, সেটাও ঐতিহাসিক। যেভাবে মানুষ রাস্তায় নামছেন, 14 তারিখ রাত্রে যেভাবে নেমেছেন বা তার পরবর্তীতে বিভিন্ন সময়, যে পুলিশি তৎপরতার কথা হচ্ছিল এই আজকের আপনাদের আলোচনায়, এই পুলিশি তৎপরতা এর আগেও দেখা গেছে। ধরুন 14 তারিখ রাত্রিবেলা আরজিকর হাসপাতালের সামনে আমরা যখন ছিলাম, এসএফআই ডিওয়াইএফআই আইডওয়ার মঞ্চ থেকে আমরা যখন আমি নিজে উপস্থিত ছিলাম। আচ্ছা, যখন আমরা ওই মঞ্চ থেকে বলছিলাম যে এখানে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে আরজিকর হাসপাতালে, পুলিশ তাদের গ্রেপ্তার করুক, পুলিশ তাদের চিহ্নিত করুক, পুলিশ এই হাসপাতাল ভাঙচুরের ঘটনা বন্ধ করুক,
কিন্তু সেই সময়তে পুলিশ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, হাওয়া হয়ে যায়। এখন আপনি বলবেন এটা তো তৎপরতা নয়, কিন্তু আমি বলছি এটাও একটা তৎপরতা। এই তৎপরতাটার উদ্দেশ্য হচ্ছে যাতে দুষ্কৃতীরা আরজিকর হাসপাতালের প্রমাণ লোপাট করতে পারে এবং যারা আন্দোলন করছে তাদের কালিমালিপ্ত করতে পারে। একইভাবে 18 তারিখ যখন বড় ম্যাচ বাতিল করা হলো, ডার্বি যখন বাতিল করা হলো, তার বিরুদ্ধে যখন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সাপোর্টাররা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে, তখনও পুলিশ হঠাৎ করে, ওইটা আবার অন্যরকম তৎপরতা, যে খেলাটা করতে দেব না, খেলা হবে না, এবং তার সঙ্গে সঙ্গে সমর্থকরা প্রতিবাদ করলে তাদেরকে ধরে পেটাবো। এখন এই তৎপরতা চলছিল। না আমি আরো একটা জিনিস একটু অ্যাড করতে চাইবো। ডার্বি ম্যাচের ক্ষেত্রে সেমিফাইনাল অবশ্যই আপনাকে বলতে দেবো, সেমিফাইনালে ব্যানার নিয়ে প্রবেশ করার কথা তো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি শুধু অ্যাড করলাম। না, কে নিষেধাজ্ঞা দিয়েছে? এটাও রাজ্য সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পর মামলা করা হয়। আজ রাজ্য সরকার নিষেধাজ্ঞা দেওয়ার পর আদালতে মামলা করা হয়েছে। আদালত বলেছে টিফো নিয়ে ঢোকা যাবে খেলার মাঠে। যাই হোক, আজকের রিপোর্ট আপনি নিয়ে নেবেন। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এই অবস্থাতে দাঁড়িয়ে এই গোটা ঘটনাবলী যা চলছে তার পরিপ্রেক্ষিতে এই যে নবান্ন অভিযানটা ডাকা হয়েছে, এটার পিছনেও একটা রাজনৈতিক তৎপরতা ছিল, রাজনৈতিক ক্ষমতা দখলের তৎপরতা ছিল। আর তার প্রতিপক্ষে পুলিশ যেভাবে ঢাল তলোয়ার নিয়ে গতকাল থেকে নেমে পড়েছে, 5000 লোক হয়েছে, 5000 লোক আটকানোর জন্য যেভাবে মশা মারতে কামান্দাগার মতো করে পুলিশ সাজো রব করে, কমিশনার নিজে মিডিয়া বাইট দিচ্ছেন, পুলিশের বড় বড় আধিকারিকরা সাংবাদিক সম্মেলন ডেকে একেবারে যুদ্ধ ভাব, এই যে নাটক গতদিন ধরে চলেছে, গতকাল থেকে চলেছে, এটা আসলে তৃণমূল বিজেপির বোঝাপড়ার একটা অংশ। বোঝাপড়াটা এই যে মুখ্যমন্ত্রী চান তার বিরোধিতা কেউ করলেও সেই বিরোধিতাটা শুধুমাত্র বিজেপি করুক, আর বিজেপিও চায় যে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ভাব করে যাই, তাহলে নাটকটা ভালো জমে। কিন্তু এই নাটকটা জমানোর চেষ্টা করা হয় এটা আড়াল করার জন্য যে একটা পার্টি ব্রিজভূষণদের আর আরেকটা পার্টি তাদের যারা পার্ক স্ট্রিট থেকে কামদুনি পর্যন্ত যে মহিলারা নির্যাতিতা হয়েছেন তাদেরকে, তাদের চরিত্র নিয়ে, তারা কি পোশাক পরেছে, তাদের কি পরিচয়, এই নিয়ে কটূক্তি করেছে। এই যাদের রাজনীতি, যে দক্ষিণপন্থীদের রাজনীতি, যেটা তৃণমূল বলুন বা বিজেপি বলুন, সেই রাজনীতিকে ঢাকা দেওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধের নাটক। আজকে পুলিশ যেটা করেছে, আমার কাছে যেরকম ভাবে কর্মসূচিতে যেরকম ভাবে অনেক হাস্যকর ঘটনা ঘটেছে, তেমনি পুলিশ যেটা করেছে সেটাও হাস্যকর। আমরাও অনেক নবান্ন অভিযান করেছি। 5000, 6000 কি 7000 লোকের জন্য পুলিশ যেভাবে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে এবং সারাদিন ধরে টিভিতে এই নাটক চলছে, এটা আসলে ওই মানে পক্ষে আর বিপক্ষে দুটোকে আমি একসঙ্গে ম্যানিপুলেট করতে পারছি, এই রাজনীতি নিয়ে এইটা করা হয়েছে। এতে করে এই যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, তা একটুও থামবে না, তাকে একটুও ডেভিয়েট করা যাবে না, একটুও বিচ্যুত করা যাবে না। মানুষ গত 18-19 দিন ধরে যেভাবে রাস্তায় নামছেন, তৃণমূলের বিরুদ্ধে গণঘৃণা যেভাবে মানুষের মধ্যে সঞ্চিত হচ্ছে, সেই গণঘৃণা নিয়ে এই লড়াই চলবে, এটা কেউ ঠেকাতে পারবে না। বেশ আগামী 3 মিনিট ডিবেট টাইম থাকবে। যে যাকে ক্রস করতে চাইছেন তিনি হাত তুলতে পারেন। আমি সরাসরি চৈতালিদির কাছে চলে যাবো। চৈতালিদি, আর্টিকেল 93 কি আপনারা ভুলে যাচ্ছেন? আন্দোলন তো হতেই পারে, আন্দোলন তো দরকার। গণতান্ত্রিক দেশে আন্দোলন অত্যন্ত নর্মাল বিষয়। ইভেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন দিয়েই শুরু করেছিলেন যাবতীয় বিষয়। 1993 কেউ ভুলে যায়নি, তাহলে আপনারা আর্টিকেল 93 কি করে ভুলে যাচ্ছেন? তো গণ আন্দোলন যখন হচ্ছে বা আন্দোলন করার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনো জায়গায় একবারও আন্দোলনকারীদের আটকায়নি। সেই জন্য যারা আজকে এই যে তিলোত্তমার যে আজকে আমাদের জাস্টিস ফর আরজিকর, যেখানে এত নোংরা একটা ঘটনা ঘটলো, আমরা সকলের দাবি ছিল ফাঁসি। প্রথম দিন থেকে যখন সাধারণ গণমঞ্চ ছিল, সেখান থেকে কিন্তু আন্দোলনে কিন্তু আমাদের দাবি ছিল একটাই, সেটা হলো দোষীদের ফাঁসি চাই। শাস্তি ঠিক নয়, ফাঁসি। আমাদের আন্দোলনকারীদের আমাদের দাবি ছিল ফাঁসি চাই। তাহলে আজকে সেই জায়গা থেকে গোটা জিনিসটাকে আন্দোলনকারীরা, এর মধ্যে কিছু বিজেপি, কিছু সিপিএম, তারা নিজেদের ব্যানারে বা নিজেদেরভাবে রাজনৈতিকভাবে তারা নিজেদের জায়গায় না গিয়ে গণ আন্দোলনের নাম দিয়ে সেখানে ঢুকে গিয়ে সেখানে সেই আন্দোলনকে প্ররোচিত করে নিয়ে সেখানে বলা হয়েছে জাস্টিস ফর আরজিকর, দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই দাবির বাইরে গিয়ে সিএম ম্যাডামের পদত্যাগ চাই। তো সেই জায়গায় আমার
আমার মনে হয় না জাস্টিস ফর আরজি কর এটা রিজুবাবু বলুন। সিএম ম্যাডাম যদি পদত্যাগ করে দেয় জাস্টিস ফর আরজি কর হয়ে যাবে, কারণ এটা সম্পূর্ণভাবে এখন কিছু বলছেন, রিজুবাবু কিছু বলছেন, রিজুবাবু কিছু বলছেন। আমি ওনাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই, উনি বললেন সিবিআই থেকে কিছু প্রশ্ন করছে আপনার কাছে, এবং পরে সেটা আপনার কাছে কিছু প্রশ্ন রাখছে। সন্দীপাদি আপনার কাছে আসবো, প্রশ্ন রাখছে, রিজু কিছু প্রশ্ন সংক্ষিপ্ত রাখছে। প্রশ্ন। উনি বললেন যে মুখ্যমন্ত্রী কখনো আন্দোলনকারীদের আটকায়নি। উনি কি জানেন লালবাজার থেকে ঠিক কতজনকে নোটিশ পাঠিয়ে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য? কতজনকে লালবাজারের পুলিশ ফোন করে, ইমেল করে, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে সেই আন্দোলনকারীদের ডেকে নিয়ে এসেছে? উনি কি এটা জানেন? পশ্চিমবঙ্গ যেখানে সেখানে কিন্তু মিডিয়া দেখাতে পারছে দর্শকদের ফাঁসি চাই, এটা উনি কোন আন্দোলনে থেকে শুনেছেন? যেখানে আজকে আমি উনি চাই কোন না আন্দোলনে থেকে শুনেছেন? আপনি একটু বলুন, আপনি কোন আন্দোলনের সঙ্গে ছিলেন একটু বলুন। খারাপ কিছু বেশ, হোক, আপনি কোন আন্দোলনে ছিলেন একটু বেশ, বলুন। বেশ, আমি দ্রুত সন্দীপাদির কাছে যাবো। বেশ, সন্দীপাদি, রিজু, প্লিজ, সন্দীপাদি, এক এক করে, সন্দীপাদি, মেডিকেল কলেজে আবার সন্দীপাদি আপনি বলুন, নিয়ে কি কথা বলবেন? পিসিআরকে বলবো বাকিদের মাইক মিউট করতে। সন্দীপাদি, যে অভিযুক্ত অধ্যক্ষকে এইরকম ঘটনায় রিজুবাবু প্লিজ, রিজুবাবু প্লিজ, সন্দীপাদি, চৈতালিদি দিদি প্লিজ, যেটা বলছিলাম প্রশ্ন করছে, বলতে পারি? চৈতালিদি প্রশ্ন, নিশ্চয় সন্দীপাদি বলুন, প্রশ্ন করছে, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। দিদিকে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে যেখানে পুলিশ কমিশনার একটা বাইটে বলেন যে একজন দোষী সঞ্জয় রায়, তাকে আমরা ধরে নিয়েছি, তারপরে পুলিশ মন্ত্রী কি করে একটা ব্যানার পেছনে ছাপিয়ে যে দোষীদের শাস্তি চাই, দোষীদের ফাঁসি চাই, তার মানে মুখ্যমন্ত্রী জানেন যে দোষী একাধিক। একেবারে সেখানে সিপি বলছেন যে এক। আবার কালকে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে ডিসি সেন্ট্রাল কলকাতার, উনি বলছেন যে সেখানে আরজি করে সেদিন রাতে কোনো বহিরাগত ঢোকেনি, কিন্তু আমরা তিনজনকে আইডেন্টিফাইড হতে দেখলাম, তারা কোনোভাবে আরজি করের সাথে ইনভলভ নয়। এর মধ্যে সন্দীপ ঘোষের পার্সোনাল আইনজীবীও আছেন, শান্তনু দে আইনজীবীও আছেন, সেখানে একজন কি টাইপ করেন না কি করেন সেও আছে। মানে আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, হয় আপনারা আমাদেরকে বোকা ভাবার চেষ্টা করছেন, নয় আপনারা নিজেরা বোকা সেজে যাচ্ছেন যে ভাই আমাদেরকে ছেড়ে দে, আমরা আর কিছু জানি না। সিবিআই কে কেসটা দিয়ে দিয়েছে, এবার জানেন তো সিবিআই কে নিয়ে আপনারা কেন এত বেশি উত্তেজিত, বা সিবিআই কে নিয়ে কেন আপনারা এত বেশি কনফিডেন্ট? কেননা আপনারা দ্রুত উত্তর নিতে হবে। চৈতালিদি, সন্দীপাদি প্লিজ, এবার উত্তরটা শুনে নিন। সন্দীপাদি প্লিজ, উত্তরটা শুনে নিন। সন্দীপাদি প্লিজ, উত্তরটা শুনে নিন। সেই জন্য আপনারা প্রচন্ড উত্তরটা শুনে নিন প্লিজ। সন্দীপাদি প্লিজ, উত্তরটা শুনে নিন। আপনারা জানেন তৃণমূল জানে দিল্লিতে গিয়ে সেট করে আসা যায়। তাহলে আপনারা কি বলতে চান? মহামান্য বিচারাধীন বিচারালয়ের কাছে আপনাদের সেখানে আস্থা নেই? আজকে আপনাদের হাইকোর্টের উপরে আস্থা নেই? আজকে সিবিআই এর কাছে গেছে। আজকে সিএম ম্যাডাম যদি বলেও থাকেন, আমি আপনাদের যুক্তি তর্কের খাতিরে ধরছি, সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে আমি আজকে বলি সিএম ম্যাডাম যদি এটাই বলে থাকেন, তাও কিন্তু আজকে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, তারপরে সিবিআই এর কাছে গেছে, তারপরে হাইকোর্টে এটা বিচার করা মানে যে অ্যারেস্ট করা হবে যে সে দোষী সেটা নয়, সেটা কোর্টে প্রমাণ করতে হবে। আমি একজন অভিযুক্তকে অ্যারেস্ট করলাম, এক এক করে, না এইভাবে হবে না প্লিজ। দেখুন, আপনাদের যারা প্যানেলে বসে রয়েছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এভাবে প্যানেল হবে না। আপনারা নিশ্চয়ই অত্যন্ত প্লিজ প্রটোকল মেনটেন করুন প্লিজ। না সন্দীপাদি, রিজুবাবু প্লিজ, চৈতালিদি, এরকম এইভাবে করতে থাকলে কেউ কারো কথা শুনতে পাবে না। চৈতালিদি প্লিজ, এক এক করে, না চৈতালিদি প্লিজ, সবাইকে বলার সুযোগ দেওয়া হচ্ছে। সন্দীপাদি প্লিজ, না ব্যক্তিগত আক্রমণ নয়, প্লিজ সন্দীপাদি, এক এক করে, না আমি কিন্তু এইভাবে করতে থাকলে পিসিআর কে বলবো ফেরা ডাউন করতে। আজকে আপনাদের কথা প্লিজ চৈতালিদি প্লিজ, বিচার্য বিষয় আইনের কাছে গেছে। বেশ, এক এক করে আমি সঞ্জিত বাবুর কাছে আসবো, একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। চৈতালিদি প্লিজ কোঅপারেট করুন। সঞ্জিত বাবু বলুন, এক এক করে প্লিজ। চৈতালিদি কেউ নয়, সেটাই চাই।
চৈতালি প্লিজ চৈতালি নাম করে আজকে নবান্নে ভাঙচুর, এক এক করে মারধর, আমি বলবো চৈতালি ফেটে ডাউন করলে পরে চৈতালি ফেটে ডাউন করুন। সঞ্জিত বাবু বলুন, সঞ্জিত বাবু বলুন। গেছে এভাবে পশ্চিমবঙ্গ সৃষ্টি করে নিয়ে আজকে সিএম দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে দপ্তরগুলো সামলান, তার মধ্যে পুলিশ মন্ত্রী সঞ্জয় যাকে ধরেছেন তিনি কিন্তু সিভিক পুলিশ, আবার স্বাস্থ্য দপ্তরে ঘটনা ঘটেছে। তো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তো পায়ে হেঁটে, কারণ তিনি নিজে বলেছিলেন যে আমি সিবিআই, আমার পুলিশ যদি করতে না পারে সিবিআই কে তদন্ত আমি দিয়ে দেবো। তো 7 দিন টাইম ছিলেন, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। তো তাহলে তিনি যখন তার এই দপ্তরগুলো ফেসে যাচ্ছে, তো তিনি আমি সিবিআই এর উপর বিশ্বাস রাখুন না, সিবিআই এর উপর বিশ্বাস রাখুন, আর সিবিআই এর উপর বিশ্বাস রাখুন। আপনারা কোর্ট মানেন না, আইন মানেন না, ভারতবর্ষের একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে, আমি আর কাউকে সময় দিতে পারছি না। আমি 1 মিনিট করে প্রত্যেককে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। কি বলছেন? আমি প্রথম সুযোগ দেব সরাসরি, যে এখন সিবিআই যখন তদন্ত করছে ওনার কাছে, ওনার দপ্তর যারা এর সঙ্গে যুক্ত, যিনি যুক্ত, যারা ওনার দপ্তর থেকে যখন আমি সুকান্ত বাবু চাই, সুকান্ত বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার কি আর্টিকেল 93 ভুলে গেলেন, যেখানে চন্দ্রিমা ম্যাম সরাসরি বলছেন জাতীয় পতাকা নিয়ে গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে এইভাবে শো করা যায় না, আর ঠিক সেই জায়গা থেকে তাহলে তারা কি আর্টিকেল 93 ভুলে যাচ্ছে? আমি ঠিক এই প্রশ্ন নিয়ে আপনার কাছে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, বলুন আনইন্টারাপ্টেড। সুকান্ত বাবু বলুন। প্রশ্নটা কি আমাকে করলে অঞ্জন? হ্যাঁ একেবারে আপনি বলুন। না দেখো, যে কোনো আন্দোলন যে কেউই করতে পারে, আমি তো বলছি বারবার যে ভারতের সংবিধানে এমন কোথাও কিছু লেখা নেই। তবে যে বিষয়গুলো আমি বারবার বলছি, যে আন্দোলনটা আজকে হয়েছে, সেই আন্দোলনটা ঠিক আন্দোলন না কোন উদ্দেশ্যে আন্দোলন, মানে আন্দোলনটা একটা উদ্দেশ্য থাকে। এই আন্দোলনের ঠিক উদ্দেশ্যটা যদি হয় যে মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেয়া, সেটা যদি যুক্তিসম্মত হয় এবং তার জন্য যদি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আমার প্রশ্নটা এই জায়গাটাই, আমার প্রশ্ন কিন্তু যারা নেমেছিল তাদের জন্য নয়, তারা নির্যাতিতার হয়েই নেমেছিল, আমি বারবার বলবো। কিন্তু আমি যেটা বলছি যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, এই নামটা নিয়ে আমার প্রশ্ন, কারণ এই নাম নিয়ে যখন আন্দোলনে নামা হয়েছে, তাহলে ছাত্রদের ওপর কিন্তু সবাই ভাবছে যে আমরা ছাত্র খুঁজছি। আমি বলছি না যে আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে ছাত্র আছে কিনা, কিন্তু কোথাও যদি রাজনৈতিক অভিসন্ধি থাকে তাতে কিন্তু অন্যায় আছে। কারণ এটা যেটা ঘটনা, সেটা কিন্তু যে এই তিলোত্তমার জাস্টিস, আমি এটা বলবো যে জাস্টিস যেটা বারবার ডিনাইড হয়, যদি ডিলে এটা যদি এরকম করে আন্দোলনের মাধ্যমে, আচ্ছা সময় অল্প, ঠিক আছে, বেশ সময় একেবারে সংকীর্ণ। সুকান্ত বাবু ক্ষমা প্রার্থী, আমি সঞ্জিত বাবুর কাছে যাবো। সঞ্জিত বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন আনইন্টারাপ্টেড বলুন। হ্যাঁ, তবে আজকে যারা ছাত্র আন্দোলন করেছে এবং আমাদের প্রত্যেকের মানে টোটাল সকলেরই একটা মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, স্বাস্থ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুন এবং পুলিশ মন্ত্রীর থেকেও পদত্যাগ করুন। আর পদত্যাগ করলে একটা মানুষের কাছে বার্তা পৌঁছবে যে হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ চায় তিলোত্তমার যারা দোষী, প্রকৃত যারা দোষী, তাদেরকে সিবিআই নিশ্চয়ই তাদেরকে চিহ্নিত করবে, যেটা কলকাতা পুলিশ অন্ধকারে আর মাননীয় মুখ্যমন্ত্রী অন্ধকারে রাখার চেষ্টা করছিল, তাদেরকে সামনে নিয়ে আসবে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে কোর্টের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে, যেভাবে তাদেরকে শাস্তি দেওয়া যায় সেইভাবেই শাস্তি হবে। বেশ আমি সন্দীপ ম্যামের কাছে আসবো। সন্দীপ ম্যাম আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, আমাদের ভারতীয় মহিলা রেসলাররাই হোক বা আমাদের আরজি করের সেই বোন মহিলা ডাক্তার, একটা কথা বলে রাখছি আপনাদেরকে যে ধর্ষকদের চেহারা আলাদা হলেও ধর্ষকদের চরিত্র কিন্তু একই গোডাউনের ফসলই দুটো, সুতরাং আলাদা করে ডিস্টিংগুইশ করার কোনো মানে হয় না। আজকে যে কাণ্ডটা করেছে, আমরা তো আবারও বলছি, অধীরবাবুও বলেছেন, আন্দোলন যদি বৈধ হয় এবং এই নির্যাতিতার পক্ষে হয়, যে জাস্টিস ফর আরজি কর এরকম যদি হয়, তাহলে ডেফিনেটলি আমরা সমর্থন জানাবো। কিন্তু বিজেপি নিজে থেকে নিজের ব্যানার নিয়ে সেটা করতে পারছে না, এটা ছাত্র সমাজের নাম দিয়ে করছে। এবং সেই আমরা দেখেছি গতকালকে একটা মিডিয়া প্রেস কনফারেন্স আমরা দেখেছি যে সেখানে শুভঙ্কর হালদার বলে একটা ছেলে, তার এগেইনস্টে 10 বছর আগে
মহিলা নির্যাতনের একটা কেস আছে, সেখানে সে আরেকজন মহিলা ইন্টারভিউয়ারকে চুপ করে দিয়ে মানে চুপ করে দিতে চাইছে। সেখানেই দাঁড়িয়ে বলবো যে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুতরাং আপনারা কি তৃণমূল কি বিজেপি, আপনারা কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা নন। বেশ, আমি রিজুবাবুর কাছে আসবো। রিজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথমত এটা সবাই জানে যে আরজি করের ঘটনায় কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার প্রশ্নটা যেমন সামনে এসছে, যে নিরাপত্তা আমাদের পশ্চিমবাংলায় বারবার বিঘ্নিত হচ্ছে, তেমনি তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য দুর্নীতির বিষয়টাও সামনে এসেছে, যেখানে মেডিকেল ওয়েস্টের পাচার, দেহ পাচার, নানান ধরনের র্যাকেট ইত্যাদি এই কথাগুলো, এই দুর্নীতির ইঙ্গিতগুলো সমস্তটা তদন্তের মাধ্যমে আস্তে আস্তে সামনে আসছে। এইটাই পরিবর্তন পশ্চিমবাংলায় হলো, যে পরিবর্তনে যে সরকারি হাসপাতাল বামপন্থীদের উদ্যোগে এবং তার আগেও তিল তিল করে তৈরি করা হয়েছিল গরিব মানুষের চিকিৎসার জন্য, আজকে সেই সরকারি হাসপাতালগুলোকে এই সমস্ত জায়গার এই সমস্ত কাজের আঁতুড়ঘরে পরিণত করা হয়েছে। যেভাবে শিক্ষা দুর্নীতি, সেইভাবে স্বাস্থ্য দুর্নীতি। মা বোনেদের সম্মান নেই, কর্মক্ষেত্রে মা বোনেদের সম্মানটুকু নেই, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। তৃণমূল বলে ন্যায় বিচার কার থেকে চাইছো? কারোর থেকে চাইছি না, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম এটা চলছে। সেই ন্যায় বিচার যেমন ভাবে তৃণমূলের বিরুদ্ধে, তেমনি বিজেপির বিরুদ্ধেও মানুষ রাস্তায় নেমেই সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমি সরাসরি চলে যাবো চৌধুরীদির কাছে। চৌধুরীদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, তাড়াতাড়ি বলুন। আমি এটাই চাই যে আমাদের পশ্চিমবঙ্গ কেন তথা ভারতবর্ষে যাতে মহিলারা স্বাধীন বা সক্রিয়ভাবে সব জায়গায় যেতে পারে, এবং সবসময় মহিলাদের সুরক্ষার জন্য আমার ভাইয়েরা আছে, আমার ভাইদেরকে আমাদের সুরক্ষার জন্য ভাইয়েরা সবসময় থাকবে। কিন্তু সবার আগে এটাই বলবো, যেই নির্যাতিতার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার বাবা মা আমাদের পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার উপরে বিশ্বাস রেখেছে, আমরা সকলে বিশ্বাস রাখবো, এবং যাতে এই আন্দোলনটাকে কখনোই কেউ রাজনৈতিক রং লাগিয়ে নিয়ে সাধারণ মানুষকে, যেই জায়গায় আমাদের এই আন্দোলন একটা খুব সুন্দর জায়গায় গেছে, যাতে আমাদের এরকম ঘটনা না ঘটে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোনো জায়গাতেই, তো সেই জায়গাকে তারা জাস্টিস ফর আরজি করে ফাঁসির দাবি না করে নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে, যাতে কেউ এই আগুনে হাত সেঁকে নিয়ে নিজেদের আখের না গোছাতে পারে। এটাই আমার পশ্চিমবঙ্গের একেবারে অন্তিম দিকে রয়েছি।